হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যদি বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকাই, তো আমরা আমাদের সমাজ ব্যবস্থার আমাদের চারপাশে দেখতে পেয়ে যাব অসংখ্য ডিগ্রিধারী মানুষদের। সেখানে রয়েছে ডক্টর, সেখানে রয়েছে শিক্ষক, সেখানে রয়েছে ইঞ্জিনিয়ার, সেখানে আরো অনেক ব্যক্তিবর্গ রয়েছে যাদের কাছে রয়েছে অনেক অনেক উচ্চমানের ডিগ্রি। কিন্তু তবুও বর্তমান সমাজে আমরা কাদের অভাব দেখতে পাই? সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই রাজা রামমোহন রায়, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্বদের অভাব আমরা লক্ষ্য করি। কিন্তু আমরা যদি সেই 50 বছর আগে ফিরে যাই, পিছিয়ে যাই, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থার এরকম অগ্রগতি তখন না থাকলেও তখন কিন্তু সতীদাহ প্রথাকে রুখে দেওয়ার জন্য রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিকে আমরা পেয়েছি। বিধবা বিবাহ চালু করার মতো একজন ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা পেয়েছি। লড়াকু নেতৃত্ব দেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্বকে পেয়েছি। তার সঙ্গে সঙ্গে পেয়েছি আমরা মাতঙ্গিনী হাজরাকে। তো আজকের সমাজ ব্যবস্থায় এই সমস্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের অভাব আমরা পরিলক্ষিত হয় আমাদের চোখে। কেন হয়? তাহলে এখানে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে যে তাহলে মানুষ এত উঁচু উঁচু ডিগ্রি অর্জন করছে, কিন্তু তাহলে তারা কি প্রকৃত মানুষ হতে পারছে না? আসলেই কি মানুষ হওয়ার শিক্ষার অভাব রয়েছে? এই প্রশ্নটাই করেছিল গত কয়েক দশক আগে ইউনেস্কো। আজ আজ আমরা এই ক্লাসে ইউনেস্কোর তত্ত্বাবধানে গঠিত হওয়া ডেলর্স কমিশনের 4 নম্বর যে পিলার বা 4 নম্বর যে শিক্ষার স্তম্ভ, লার্নিং টু বি, অর্থাৎ মানুষ হওয়ার শিক্ষা, সেটা নিয়ে আমরা আলোচনা করব একদম সহজ সরল ভাবে। আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণটা দেখতে থাকো, একদম স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমাদের আজ আলোচনার বিষয় হচ্ছে কি? আমাদের আজ আলোচনার বিষয় হলো লার্নিং টু বি, অর্থাৎ মানুষ হওয়ার শিক্ষা। তো প্রথমে আমরা দেখে নেব আমাদের আলোচনার গতিবিধি, মানে কিভাবে আমরা এগোবো। প্রথমে আমরা জানবো একটু ধারণা, মানুষ হওয়ার শিক্ষার ধারণা একটু নেব। তারপরে নেব কি পটভূমি, অর্থাৎ কোন প্রেক্ষিতে আমরা মানুষ হওয়ার শিক্ষা জানবো, মানুষ হওয়ার শিক্ষার কারণটা কি, কেন এলো এই ধারণা। তারপর রয়েছে উপাদান, মানুষ হওয়ার শিক্ষার উপাদান। তারপর রয়েছে বৈশিষ্ট্য বা গুরুত্ব। একটা একটা পয়েন্ট আমরা খুব সহজ সরল ভাষাতেই আলোচনা করব, ঠিক আছে? প্রথমে দেখো রয়েছে কি ধারণা। এখানে আমি ছোট্ট করে প্রথমে একটু বলি, মানুষ হওয়ার শিক্ষা কথাটার মাধ্যমে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার, যে যে শিক্ষা, সাধারণ কথায় আমরা বলছি, যে শিক্ষা ব্যক্তিকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, সেটাই মানুষ হওয়ার শিক্ষা। তাহলে একজন মানুষ হবে কোন ব্যক্তি? আমরা আগেই বললাম যে বর্তমান সমাজে আমরা উচ্চমানের ডাক্তারকে দেখতে পাই আমার বাড়ির পাশে, ইঞ্জিনিয়ারকে দেখতে পাই কিছুটা এগিয়ে গেলে, শিক্ষক রয়েছেন বাড়ির পাশে, কিন্তু তবুও তাদের মধ্যে প্রকৃত মানুষকে আমরা খুঁজে পাই না। তাহলে কিসের অভাব রয়েছে? তারা তো শিক্ষা পেয়েছে, তারা শিক্ষা পেয়েছে কিন্তু প্রকৃত শিক্ষা পায়নি, যে কারণে তারা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারেনি। যে মানুষ দেশ এবং দশের কথা ভাবে, দেশ এবং দশের জন্য নিজের স্বার্থকে বিসর্জন দেয় এবং নিজেকে উৎসর্গ করে, সেই শিক্ষা যদি কোনো ব্যক্তি পায়, তাহলে সেই ব্যক্তিকে বলা হবে প্রকৃত মানুষ। প্রকৃত মানুষের মধ্যে থাকবে নৈতিকতা, ন্যায় নীতি বোধ, ভালো মন্দ বোধ। প্রকৃত মানুষের মধ্যে থাকবে যুক্তিবাদী মনোভাব, কুসংস্কার থাকবে না, যুক্তিবাদী মনোভাব থাকবে। সুব্যক্তিত্বের অধিকারী হবে, তার ব্যক্তিত্বকে সবাই অনুসরণ করবে, তাকে সবাই আদর্শ হিসেবে মানবে। তার মধ্যে থাকবে না কোনো গোঁড়ামি, তার মধ্যে সর্বদা উন্নয়নের মানসিকতা থাকবে, তার মধ্যে সহযোগিতার মনোভাব থাকবে, তার মধ্যে ন্যায়পরায়ণতা বোধ থাকবে।
সহমর্মিতা বোধ থাকবে। তো এই সমস্ত গুণাবলীর সমষ্টি যখন আমরা কোনো ব্যক্তির মধ্যে দেখতে পাবো, এই সমস্ত গুণাবলীর সমষ্টি যখন কোনো ব্যক্তির মধ্যে গড়ে উঠবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই চিন্তা ভাবনা, এই বৈশিষ্ট্যগুলো ব্যক্তির মধ্যে গড়ে উঠবে, সেই শিক্ষাকেই আমরা অ্যাকচুয়ালি বলবো মানুষ হওয়ার শিক্ষা। যে মানুষ মানুষের বিপদে পাশে এসে দাঁড়াবে, যে ব্যক্তি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে অংশগ্রহণ করাবে, সমাজস্থ বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসবে, সেই তো প্রকৃত মানুষ, তাই না? তো যাই হোক, মোটামুটি বললাম। এবারে আমি ছোট করে এখান থেকে মোটামুটি নিজের ভাষায় লিখেছি এখানে। তো এটা তোমরা একবার রিডিং করবে এবং এখান থেকে বুঝবে। এবারে আমি এটা পুরোটা বলে দিচ্ছি তোমাদের, এবং যে জায়গায় বোঝানোর প্রয়োজন সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু এটা রিডিং করবে এবং প্রত্যেকটা জিনিস বুঝবে। এটা কিন্তু একদম নিজের ভাষায় লেখা এবং খুব সহজ সরল করে লেখা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আর প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা জেনে যাও। ধারণা না জেনে পটভূমিতে যেও না, তাহলে কিন্তু অনেক কিছু শেখা বাকি থেকে যাবে তোমাদের। তো যাই হোক, এখানে লেখা আছে দেখো, আমরা যদি বর্তমান সমাজ ব্যবস্থার দিকে দৃষ্টি রাখি, তাহলে আমরা দেখতে পাবো বর্তমান সমাজে প্রকৃত নৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তির সংখ্যা খুবই নগণ্য। তাহলে দেখো, প্রকৃত নৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি, যার মধ্যে ভালো মন্দের জ্ঞান রয়েছে, কোনটা সমাজের জন্য ভালো, কোনটা দেশের জন্য ভালো, কোনটা দশের জন্য ভালো, এই জ্ঞান রয়েছে, সেই তো প্রকৃত নৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি। এমন ব্যক্তির অভাব তো বর্তমানে রয়েছে, কারণ বর্তমানে যে পরিমাণ শিক্ষিত ব্যক্তি রয়েছে আমাদের চোখে শিক্ষিত, তো তারা যদি চায়, তারা যদি সঠিক ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে উঠতে পারে, তাহলে সমাজ ব্যবস্থা খুব শীঘ্রই বদল ঘটবে, এ বিষয়ে বলার কোনো সন্দেহ নেই, মানে বলাই যায়। তারপরে কি বলেছে দেখো, যেখানে যে কারণে অধিকাংশ সময় সমাজস্থ কোনো সাময়িক সমস্যাকে কেন্দ্র করে সামাজিক অসন্তোষ বা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাহলে দেখো, এই নৈতিক গুণসম্পন্ন মানুষরা নেই বলে সমাজের ছোট কোনো সমস্যাকে কেন্দ্র করে সামাজিক অসন্তোষ বা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেটা আমরা প্রায়শই লক্ষ্য করি। পরবর্তীকালে সেই সমস্যাটাই দ্বন্দ্বে পরিণত হয়। এই পরিস্থিতিতে প্রকৃত শিক্ষিত মানব নৈতিক মানবিক বোধের অধিকারী, আত্মবিশ্বাসী, যুক্তিবাদী, সুব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির উপস্থিতি একান্ত কাম্য। একদমই তাই। তাহলে এই পরিস্থিতিতে প্রকৃত শিক্ষিত ব্যক্তি, প্রকৃত নৈতিক মানবিক বোধ সম্পন্ন ব্যক্তি, প্রকৃত আত্মবিশ্বাসী ব্যক্তি, যুক্তিবাদী ব্যক্তির উপস্থিতি একান্ত প্রয়োজনীয়, যিনি দক্ষতার সহিত সুপরামর্শ দানের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলাগুলিকে দূরীভূত করতে সাহায্য করবেন বা সাহায্য করেন। তাহলে এই বাক্যগুলো কিন্তু তোমরা বুঝবে, তার সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টাও করবে। আমি যেটা বলছি এগুলো পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে বুঝবে, বোঝার চেষ্টা কর, ঠিক আছে? তারপরে কি বলা হচ্ছে দেখো, এ কারণেই সামাজিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হলে শুধু আইন বা শাসনের উপর নির্ভর করা যায় না। সমাজের প্রতিটি স্তরে এমন বিবেকবান, নীতিবান এবং যুক্তিবাদী মানুষের আত্মপ্রকাশ প্রয়োজন, যারা অন্ধকার সময়ে দিক নির্দেশক হিসেবে কাজ করতে পারেন। তাহলে কি বলছে? তাহলে বলছে যে শান্তি শৃঙ্খলা যদি আমরা সমাজে বজায় রাখতে চাই, তার জন্য সবসময় আমরা আইনের উপর নির্ভর করব না। আমাদের সমাজের যারা শিক্ষিত, প্রকৃত শিক্ষায় শিক্ষিত ব্যক্তি রয়েছেন, বিবেকবান ব্যক্তি রয়েছেন, নীতিবান ব্যক্তি রয়েছেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। এইরকম নীতিবান, বিবেকবান ব্যক্তিদেরকে আমরা আমাদের সমাজ ব্যবস্থার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য একান্তভাবে প্রয়োজন বলে মনে করি। যারা কি করবে, সঠিক সময় দিক নির্দেশ করবে, কোন দিকটা ভালো, কোন দিকটা মন্দ, তারাই তো আমাদের বলবে। আসলে মানুষের শিক্ষা বলতে, আসলে মানুষের শিক্ষা নয়, মানুষ হওয়ার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। হ্যাঁ, ঠিক আছে, এটা মানুষ হওয়ার শিক্ষা। মানুষ হওয়ার শিক্ষা বলতে সেই শিক্ষা যার মাধ্যমে ব্যক্তির বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা, পারস্পরিক সহযোগিতা প্রভৃতি গুণের বিকাশ ঘটবে এবং আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন নাগরিক হয়ে উঠবে। যথাযথ মূল্যবোধ সম্পন্ন হয়ে উঠলে মানুষ
সহজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। একদমই তাই। প্রকৃত শিক্ষিত ব্যক্তি সর্বদা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং কি পরার্থে মানে পরের জন্য নিজেকে উৎসর্গ করতে পারবে। সেটা পরের জন্য মানে দেশের জন্য হতে পারে, অন্য কোনো ব্যক্তির জন্য হতে পারে, অন্য সমাজ ব্যবস্থার জন্য হতে পারে। আশা করব তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষাটা বলতে কি বোঝায়, অ্যাকচুয়ালি প্রকৃত মানুষের বৈশিষ্ট্যটা কেমন হতে পারে। এরপরে দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করছি, একটাও তোমরা ছেড়ে যেও না। এরপরে রয়েছে কি পটভূমি, মানে কোন পটভূমিতে আমাদের এই মানুষ হওয়ার শিক্ষার ধারণাটা এলো। জীবনব্যাপী শিক্ষার চতুর্থ ভিত্তি হলো এই মানুষ হওয়ার শিক্ষা বা লার্নিং টু বি। কোনো কোনো বইতে লেখা থাকতে পারে লার্নিং টু বি হিউম্যান। ঠিক আছে, ইউনেস্কো থেকে প্রকাশিত দ্য ওয়ার্ল্ড অফ হিউম্যান টুডে অ্যান্ড টুমোরো তে শিক্ষার উদ্দেশ্য প্রসঙ্গে মানুষকে শিক্ষিত হওয়ার কথা বলা হয়েছিল। মানুষকে শিক্ষিত হওয়ার বা মানুষকে শিক্ষিত করার কথা বলা হয়েছিল, অর্থাৎ মানুষ হওয়ার শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে দেখো, মানুষ হওয়ার শিক্ষার গুরুত্বটা প্রথমে কোথায় দেওয়া হয়েছিল? ওই দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরোতে এই মানুষ হওয়ার শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। আর এইটা হয়েছিল 1972 সালে। ঠিক আছে, এটা হয়েছিল 1900 আহা 1972 সালে। কোথায় লিখি? মনে রাখবে, এটা 1972 সালে। ঠিক আছে, আর বর্তমানের পরিপ্রেক্ষিতে তো বলাই যায় আধুনিক বিশ্বে প্রকৃত শিক্ষিত মানুষের প্রয়োজনীয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একদমই তাই। বর্তমান সমাজে আমরা দেখতেই তো পাচ্ছি যে প্রকৃত শিক্ষিত মানুষের সংখ্যা খুবই নগণ্য। যারা সমাজের অন্যান্য ব্যক্তিবর্গের চাপে নিজেদের প্রকাশ করতেও পারছে না, তারা ভয় পাচ্ছে। কারণ তারা যে প্রোটেস্ট করবে কোনো কিছুর বিরুদ্ধে এসে, তো তার জন্য তাদের সংখ্যা তো এতটাই কম যে তাদেরকে খুঁজে পাওয়া মুশকিল যে তারা কার সঙ্গে থেকে লড়াই করবে। ব্যাপারটা এরকম। আবার ভাববাদীরা বলছেন, দেখো তাহলে এটা একটা পটভূমি। এ কারণে আমাদের কিন্তু প্রকৃত মানুষের প্রয়োজন। আবার ভাববাদীরা কি বলছে দেখো, আত্ম উপলব্ধি হলো প্রকৃত শিক্ষা। আত্ম উপলব্ধি মানে নিজেকে উপলব্ধি করা। প্রকৃতিবাদীরা বলেছেন প্রাকৃতিক পরিবেশের মধ্যে শিক্ষার্থীদের লালন পালন করলে তারা প্রকৃত মানুষ হয়ে উঠবে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে লালন পালন করলে কি হবে অ্যাকচুয়ালি? তাহলে কি হবে, শিক্ষার্থীরা নিজের মতো করে নিজেকে পরিচালনা করার সুযোগ পাবে। ঠিক আছে, সেখানে তার নিজস্ব সমস্যাগুলিকে নিজেই সমাধান করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এর মাধ্যমে তারা নিজেকে নিজের মতো করে গড়ে তোলার সুযোগ পাবে। আবার প্রয়োগবাদীরা বলছেন পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সক্ষম, বাস্তব জ্ঞান সম্পন্ন, উৎপাদনশীল, মূল্যবোধ যুক্ত, দায়িত্ববান নাগরিকই হলো প্রকৃত মানুষ। একদমই এটাও ঠিক যে বাস্তব জ্ঞান যার মধ্যে থাকবে, যিনি পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবেন, যিনি উৎপাদনশীল হবেন, মূল্যবোধ সম্পন্ন হবেন, দায়িত্ববান নাগরিক হবেন, তিনিই তো প্রকৃত মানুষ। অন্যদিকে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এদের কথাতেও একটা কথাই বারবার উঠে এসেছে যে শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটানোর মধ্য দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাহলে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান কি বলছে? যে শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে হবে, অর্থাৎ শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, নৈতিক, প্রাক্ষবিক সমস্ত দিকের অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটাতে হবে। তার মাধ্যমেই কিন্তু শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে। আবার বিভিন্ন শিক্ষাবিদ কি বলছে দেখো, শিক্ষাবিদরা বলছেন যে ব্যক্তিদের সুচরিত্রের অধিকারী করে গড়ে তুলতে হবে। সেখানে স্বামী বিবেকানন্দ কি বলেছেন দেখো, সকল শিক্ষার শেষ কথা হলো মানুষ গড়ার প্রশিক্ষণ। একদমই তাই। সকল শিক্ষার শেষ কথা মানুষ গড়ার প্রশিক্ষণ। তিনি কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন যে একজন শিক্ষার্থী প্রকৃত শিক্ষিত হয়ে সে থাকবে কোথায়? কোনো না কোনো সমাজেই থাকবে। তাহলে সমাজে থাকতে হলে তাকে সমাজের বিভিন্ন নিয়ম কানুন, আচার আচরণ সমস্ত কিছুর সঙ্গে পরিচিত থাকতে হবে। তাহলে সমাজে যদি তাকে সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয়, তাহলে তাকে অ্যাকচুয়ালি প্রকৃত মানুষ হয়ে থাকতে হবে।
তাহলে এ কারণেই তিনি বলেছেন যে সকল শিক্ষার শেষ কথা হলো মানুষ গড়ার প্রশিক্ষণ দান, আর সকল প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষের উন্নয়ন। তাহলে দেখো, সকল প্রশিক্ষণের শেষ কথা বলতে এটাই বুঝিয়েছেন যে একজন শিক্ষার্থীকে যেভাবে প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে সেগুলোর মাধ্যমে কি করা হচ্ছে, একজন ব্যক্তির উন্নতি সাধন করা হচ্ছে, সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করা হচ্ছে। তো সেই জন্যই তিনি ওই কথা বলেছেন যে সকল প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষের উন্নয়ন। ঠিক আছে? এবং সেই ব্যক্তি যাতে পরবর্তীকালে সমাজের হয়ে কাজ করতে পারে তার জন্যেও মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ কারণেই তিনি কথাটা বলেছেন যে সকল শিক্ষার শেষ কথা হলো মানুষ গড়ার প্রশিক্ষণ দান, সকল প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষের উন্নয়ন। তো নেক্সট কি আছে? আচ্ছা, এবারে কি রয়েছে? উপাদান, অর্থাৎ মানুষ হওয়ার শিক্ষার উপাদান। এখানে ছবিটাকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখো কিছুটা একটা ছাত্রীর বেশ রয়েছে, আবার কিছুটা দেখো ছাত্রের বেশ রয়েছে। এখানে বলতে চাইছে যে প্রকৃত মানুষ কখনো ছেলে বা মেয়ে এমন আলাদা আলাদা ভাবে কেউ হতে পারে না। প্রকৃত মানুষ সে ছেলেও হতে পারে, সে মেয়েও হতে পারে, এখানে কোনো ভেদাভেদ নেই। এইবার দেখো, প্রকৃত মানুষের হওয়ার মূল উপাদানগুলোকে এখানে একটা গ্রাফিক্স এর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে তোমাদের কাছে দৃষ্টিনন্দন লাগে বা আকর্ষণীয় লাগে। প্রথম যে উপাদানটা রয়েছে দেখো, নৈতিকতা ও মূল্যবোধ। এগুলো নিয়ে ছোট ছোট আমরা আলোচনা করেছি, তো এখানে তাও বলে দিই। দেখো, নৈতিকতা কথার অর্থ কি? নৈতিকতা কথার অর্থ হলো ন্যায় পরায়ণতা, অর্থাৎ সবসময় ন্যায়ের পথে চলা, সবসময় সৎ পথে চলা, সৎ পথে থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া, সেটাই হচ্ছে নৈতিকতা। নীতিবোধ, একটা সমাজকে পরিচালনা করা, একটা পরিবারকে পরিচালনা করা, নিজেকে পরিচালনা করা, সমস্ত কিছুতেই কিন্তু একটা নীতি থাকে, একটা রুলস আমরা মেনে চলি, একটা শৃঙ্খলা মেনে চলি। সেই শৃঙ্খলাটা যেন সৎ হয়, সেই শৃঙ্খলাটা যেন ন্যায়ের পথে থাকে, তাহলেই সেটাকে আমরা বলবো নৈতিকতা। যার মধ্যে ভালো মন্দের জ্ঞান আছে, ঠিক ভুলের জ্ঞান আছে, তিনিই তো প্রকৃত নৈতিক চরিত্র সম্পন্ন ব্যক্তি। তারপরে রয়েছে কি? মূল্যবোধ। তাহলে মূল্যবোধ কোনটা? মূল্যবোধ বলতে, মূল্য মানে কি? অর্থ। আমি অর্থ বলতে টাকা পয়সার কথা বলছি না, ওটাও যেমন মূল্য, আরেকটা মূল্য অর্থ। সেটা কিরকম? আমাদের থেকে কোনো একজন ব্যক্তি যদি আমার সঙ্গে কথা বলে, ধরো মনে করো তোমার শিক্ষক তোমার সঙ্গে কথা বলছে, তোমাকে পাশ থেকে কেউ ডাকছে, তখন তুমি কি বলবে? যে আমি এখন শিক্ষকের সঙ্গে কথা বলছি, স্যারের সঙ্গে কথা বলছি, কিছুক্ষণ পরে কথা বলবো। তার মানে তুমি ওখানে স্যারের কথাটাকে মূল্য দিলে, তাই না? স্যারের কথাটার অর্থটাই তোমার কাছে বেশি প্রাধান্য পেল। তার মানে যেটার যেটাকে মর্যাদা দেওয়া উচিত, যখন আমরা সেটাকেই মর্যাদা দিতে পারছি, বা সেই ক্ষমতা যখন আমাদের মধ্যে আসছে, যে সমাজে যেগুলোকে গুরুত্ব দেওয়া দরকার সেগুলোকেই গুরুত্ব দিচ্ছি, যেগুলোকে গুরুত্ব দেওয়া দরকার নয় সেগুলোকে দূরে সরিয়ে দিচ্ছি, এই ক্ষমতা যখন আসবে তোমার মধ্যে, তখনই বলা যাবে তুমি একজন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি। তাহলে মানুষ আর শিক্ষার প্রথম উপাদান ছিল কি? নৈতিকতা এবং মূল্যবোধ। মূল্যবোধ বলতে সেই বোধকে বোঝায় যার মাধ্যমে ব্যক্তি সমাজের যা কিছু প্রয়োজন সেগুলোকে গুরুত্ব দিতে পারে, এবং যা কিছু অপ্রয়োজনীয় তাকে দূরীভূত করার প্রয়াস করে, সেই বোধটাকে বলা হচ্ছে মূল্যবোধ। তারপরে কি? সহমর্মিতা। দেখো, সহমর্মিতার পাশে দেখো এই যে একটা চিত্র রয়েছে না, যেখানে দেখো চারটা হাত এক এক জায়গায়। তার মানে এখানে বলছে কি? সহযোগিতা এবং মানবিকতা বলতে কি বোঝাচ্ছে? যে সহমর্মিতা এবং মানবিকতা বলতে, সহমর্মিতা মানবিকতা বলতে বোঝাচ্ছে যে যে কোনো সামাজিক সমস্যাকে আমরা সবাই একসঙ্গে একত্রিতভাবে সমস্যাটার সমাধান করব। যেখানে একজন মানুষ মানুষের পাশে দাঁড়াবে তার বিপদে আপদে, তার সঙ্গে থাকবে, তার সমস্যার সমাধানে সাহায্য করবে। এইভাবে আমরা যদি একে অপরের ওপর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নির্ভরশীল থাকতে পারি, তাহলে আমরা সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান অর্থাৎ বসবাস করতে পারবো সমাজে। তো এই কারণেই এইরকম একটা ছবি দেওয়া হয়েছে এখানে। আর কি বলা হয়েছে দেখো, অপরের কষ্ট বোঝা।
তাহলে এখানে কি অপরের কষ্ট বুঝে তার সঙ্গে থেকে তার সমস্যার সমাধান করা, এটাই তো মানবিকতা। বলে না যে তোর মানবিকতা নেই, রাস্তায় একজন ক্ষুধার্ত ব্যক্তি তোর কাছে কিছু চাইলে তুই দিলি না, চলে এলি। তার মানে বলতে চাইছে যে তোমার মধ্যে মনুষ্যত্ব কি নেই, তুমি মানুষকে বোঝো না। তো তার মানে তোমাকে বলতে চাইছে যে তার যে সমস্যাটা তোমার বোঝা উচিত ছিল সেই অনুযায়ী তোমার যতটুকু করা উচিত সেটুকু করা উচিত ছিল। তো সেটাই এখানে বলতে চাইছি। আচ্ছা, এরপরে দেখো কি আছে, পরম সহিষ্ণুতা। আচ্ছা, পরম হয়ে গেছে, এটা হবে না, ঠিক আছে। পরম সহিষ্ণুতা এবং সুচরিত্র। পরম সহিষ্ণুতা বলতে সহিষ্ণুতা মানে কি, সহন করার ক্ষমতা, তাই না? কেউ তোমাকে অন্যায় কথা বললো, সেটা তুমি ধৈর্য ধরে তার বিচার বিশ্লেষণ করবে, হঠকারিতা করে কোনো কিছু করতে যাবে না, এটাই বলা হচ্ছে পরম সহিষ্ণুতা। ঠিক আছে। সুচরিত্র মানে কি, সুচরিত্র মানে সঠিক চরিত্র, চরিত্রবান হতে হবে। ঠিক আছে, কোনো সামাজিক অসামাজিক কাজে নিজেকে লিপ্ত রাখা যাবে না। ঠিক আছে, নিজেকে সমস্ত দিক থেকে চরিত্রবান রাখতে হবে, পবিত্র রাখতে হবে, সেটাই বলা হচ্ছে। আর পরম সহিষ্ণুতা কথার আর একটা অর্থ হয় যে সবার মতামতকে গুরুত্ব দেয়া। মনে করো তুমি কোনো একটা মিটিং এ গেছো, সেখানে সবাই সবার মতামত দেবে, তুমিও তোমার মতামত দেবে। তুমি যেমন তোমার মতবাদ দেবে, তেমনি সবাইকেও মানে মতামতকে প্রকাশ করার সুযোগ দিতে হবে। তাহলে তাদের কথাগুলোকেও তোমাকে শুনতে হবে ধৈর্য ধরে। তো সেখানেও কিন্তু পরম সহিষ্ণুতা কথাটা চলে আসে। তাহলে সমাজে বসবাস করতে হলে তুমিও যেমন তোমার মন্তব্যকে প্রকাশ করবে, তেমনি অন্যকেও অন্যের মন্তব্যকে প্রকাশ করার সুযোগ দিতে হবে। তৎসহিত তোমাকে সঠিক সিদ্ধান্ত মানে নির্বাচন করতে হবে এবং অপরকে বোঝাতে হবে, ধৈর্য ধরে বোঝাতে হবে। ঠিক আছে। তো এই গুণগুলো কিন্তু থাকতে হবে মানুষ হওয়ার শিক্ষার মধ্যে। আর কি, দায়িত্ব এবং কর্তব্যবোধ। এই যে দেখো হাতের উপরে একটা ছবি, এখানে হাতের উপরে পৃথিবী, ঠিক আছে, এখানে কতগুলো মানুষ। এর মাধ্যমে কি বোঝাচ্ছি যে তোমাকে পৃথিবীর দায়িত্ব নিতে হবে, পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব তোমাকে, মানে কি এই মানব জগৎকে নিতে হবে, তাই না? পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব, পৃথিবীর সকল সমস্যার সমাধানের দায়িত্ব এই মানব জাতিকেই নিতে হবে। তো এই জন্য বলা হচ্ছে যে দায়িত্ব এবং কর্তব্য থেকে যেন না আমরা কখনো পিছু পা হই। সমাজে বেঁচে থাকতে হলে কিছু দায়িত্ব থাকেই, সমাজে সবার সমস্যাতে তার পাশে দাঁড়ানো, সামাজিক বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করা। সেটা সমাজের বিভিন্ন অনেক কাজকর্ম হয় সমাজে, যদি কোনো সময় কোনো মহামারী, কোনো রোগগ্রস্ত কোনো ব্যক্তি, হ্যাঁ, বা হয়তো কোনো কারোর বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা, মানে খুব দরিদ্র পরিবারের মেয়ে কেউ বিবাহ করতে পারছে না বা বিবাহ দিতে পারছে না, তো সেখানে তাকে কিছু হেল্প করা, বা কেউ কোনো ছাত্রছাত্রী পড়তে পারছে না, তো সেখানে কিছু হেল্প করা। সেখানে তুমি না হেল্প করো, তুমি না হেল্প করো মানে তুমি অল্প মাত্রায় হেল্প করতে পারো, তোমার যারা বন্ধু বান্ধব বা তুমি যদি সহযোগিতার যে একটা পরিবেশ সেটা যদি সৃষ্টি করতে পারো, তাহলে সবাই মিলে তাকে হেল্প করতে পারে। সেটা যে কেউ হতে পারে, সেটা কোনো মুমূর্ষু ব্যক্তিও হতে পারে, ঠিক আছে, রোগগ্রস্ত ব্যক্তিও হতে পারে। তাহলে দেখো পরিবার এবং সমাজের প্রতি কিন্তু আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য থাকে। তো এটাও কিন্তু মানুষ হওয়ার শিক্ষার জন্য জরুরি। তাহলে মানুষ হওয়ার শিক্ষার উপাদান বলতে আমরা কি বুঝবো, যে সমস্ত জিনিসগুলো মানুষ হওয়ার শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলোই তো মানুষ হওয়ার শিক্ষার উপাদান। এরপরে কি রয়েছে, বৈশিষ্ট্য বা গুরুত্ব। মানুষ হওয়ার শিক্ষা কেন দরকার, মানুষ হওয়ার শিক্ষা নিলে কি হবে। দেখো এখানে এখানে একটা গ্রাফিক্স এর মাধ্যমে মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি। তবে এখানে প্রথমে কি রয়েছে, এখানে রয়েছে 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে, সঠিক সঙ্গতি বিধান। নিচে কি লেখা রয়েছে, সমাজের সাথে খাপ খাওয়ানো। মানে কি সঠিক সঙ্গতি বিধানটা কি, না তোমার মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, যে কোনো পরিস্থিতিতে তুমি ভেঙে পড়বে না, নিজেকে সঠিকভাবে খাপ খাইয়ে নিতে পারবে পরিবর্তনশীলতার সঙ্গে। সেখানে তোমার মধ্যে হতাশা, সেখানে তোমার মধ্যে কোনো চিন্তা দুশ্চিন্তা এগুলো কিন্তু বাসা বাঁধবে না। প্রকৃত মানুষের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা কখনো থাকে না, তারা যে কোনো পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে।
আচ্ছা, তারপরে দেখো ২ নম্বরে রয়েছে গণতান্ত্রিকতা বোধ। গণতান্ত্রিকতা বোধ বলতে কি? একসঙ্গে থাকার মানসিকতা, ঐক্যবোধের মানসিকতা, একত্রে কোনো কাজ সম্পূর্ণ করার মানসিকতা। এগুলোই হচ্ছে গণতান্ত্রিকতা। গণতান্ত্রিকতার মানে হলো গণতন্ত্রের প্রতি আস্থা রাখা, মানুষকে মর্যাদা দেওয়া, প্রত্যেক মানুষের বক্তব্যকে মর্যাদা দেওয়া। এখানে লেখা আছে দেখো, সকলের মতামতের প্রতি শ্রদ্ধা, প্রত্যেকের মতামতকে মনোযোগ দিয়ে শোনা, তাদের মতামতকে শ্রদ্ধা করা। কারণ কোনো ব্যক্তি যদি কোনো মতামত দেয়, সেটা খারাপ হোক অথবা ভালো হোক, সেটা খারাপ কিছু বুঝে সে মতামত দিতে পারে, অথবা ভালো কিছু বুঝে সে মতামত দিতে পারে। অর্থাৎ মতামত দেওয়ার কিন্তু কোনো না কোনো কারণ থাকে। তো সেই কারণে প্রত্যেকের মতামতকে আমাদের গুরুত্ব দিতে হবে, আর যেটা হচ্ছে গণতান্ত্রিকতা বোধের মধ্যে পড়ে। তারপরে রয়েছে কি উৎপাদনশীল। প্রকৃত মানুষ যিনি, তিনি সমাজের কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। তাহলে তিনি কি করছেন? উৎপাদন করছেন। সেটা সে শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত হতে পারে, সমাজের কোনো কৃষিকাজের সঙ্গে যুক্ত হতে পারে, সমাজের কোনো অন্য কোনো যে কোনো কাজের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারেন। অর্থাৎ তিনি নিজে যেমন আয় করছেন, তিনি তেমন জাতীয় আয়েও অবদান রাখছেন। কিভাবে? মনে করো একজন কৃষক, সেই একজন কৃষক কি করে? ফসল ফলায়, সেই ফসল বাজারে বিক্রি করে। তাহলে বাজারে যখন বিক্রি করে, সেই বিক্রির অর্থটা, যে টাকাতে বিক্রি করে, সেই টাকার কিছুটা অংশ কোথায় যায়? বাজার কমিটির হাতে যায়। সেই কমিটি যার আন্ডারে চলে, সেই কমিটির থেকে কিছুটা অর্থ সেই কমিটিকে পরিচালনাকারীর হাতে যায়। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো যে এর অর্থটা, কিছু পরিমাণ অর্থ প্রত্যেকের কাছ থেকে কিছুটা কিছুটা অর্থ কিন্তু চলে যায় কোথায়? আমাদের, যেটাকে আমরা বলি সরকারের ঘরে। ঠিক আছে? সরকারি তহবিলে কিন্তু আমরা যত যাই উপার্জন করি না কেন, যা জিনিস কিনি না কেন, দোকানে গিয়ে কিছু কিছু না কিছু কিনি, আমরা জিএসটি দিতে হয়। আমরা কোনো কিছু কিনতে গেলে জিএসটি, সেটা মোবাইল ফোন কেনো, সেটা কোনো যে কোনো কিছু কেনো, তুমি চকলেট কিনতে গেলেও তার একটা নির্দিষ্ট জিএসটি থাকে। তাহলে সেই জিএসটিটা কি? সেটাই তো আমরা অ্যাকচুয়ালি সরকারের ঘরে দিচ্ছি, সেটাই তো সরকারি তহবিলে জমা পড়ছে, সেই জিএসটিটা। তো এটাই হচ্ছে ব্যাপার, যে জাতীয় আয়ে কিন্তু আমরা বিভিন্নভাবে সাহায্য করছি। এই জন্য বলে না, কোনো কিছু হয়ে গেলে যে সরকার আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এরকম বাজে কাজ করছে। ঠিক আছে? মানে ধরো আগেকার দিনে কিছুদিন আগেও ছিল যেরকম, এখন সেটা থাকবে কিনা আমি জানি না, মোবাইল দেওয়া হতো। ঠিক আছে? মানে স্টুডেন্টরা যখন 11 এ পড়ছে, তখন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে কি? মোবাইল। যেটা হচ্ছে তাদেরকে মানে যদি ১০০ জনকে মোবাইল দেওয়া হয়, তার মধ্যে দেখা যাবে হয়তো ৮০ থেকে ৮৫ জন খারাপ কাজে ব্যবহার করছে এবং তারা বিপথে চালিত হচ্ছে। তাহলে এটা খারাপ কাজ। তাহলে সেই মোবাইলগুলো কেনার টাকা সে কোথা থেকে পাচ্ছে? আমাদের ট্যাক্সের টাকায়। তো এ কারণেই আমরা বলি কথাটা। তাহলে আমরা যাই উৎপাদন করি না কেন, সেখান থেকে আমরা জাতীয় আয়ে অবদান রাখছি। এরপরে রয়েছে কি? আন্তর্জাতিকতা বোধ। আন্তর্জাতিকতা বোধ বলতে কি? না, বাইরের দেশগুলোর অর্থনীতি, তাদের বিজ্ঞানের অগ্রগতি, তাদের প্রযুক্তির উন্নতি, এগুলো সম্পর্কে ধারণা গঠন করা, সেগুলো সম্পর্কে জানা এবং সেগুলোকে আমাদের দেশে অ্যাপ্লাই করা, আমাদের দেশে প্রয়োগ করা। ঠিক আছে? তো এটাই হচ্ছে আন্তর্জাতিকতা বোধ। তাহলে আমি বিদেশের বিভিন্ন জিনিসগুলো জানবো, বিদেশে কিভাবে কি করছে, তারা এতটা উন্নত হলো কিভাবে, সেই সমস্ত জিনিসগুলো আমরা ভালোভাবে জানবো। সে সম্পর্কে জানাটাই হচ্ছে আন্তর্জাতিকতা বোধ। এবং তাদের সংস্কৃতিকে আমাদের সংস্কৃতিতে প্রয়োগ করা, আমাদের সংস্কৃতির যেগুলো প্রয়োজনীয় জিনিস তারা সেগুলো তাদের দেশে প্রয়োগ করবে। তবে গিয়েই তো বজায় থাকবে আন্তর্জাতিকতা বোধ। এই জন্যই দেখো এখানে দুটো হাত একসঙ্গে মিলিয়েছে এবং দুটো হাতের কালার আলাদা করা হয়েছে। এই কারণেই, এটা ধরো মনে করো ইন্ডিয়া, তো এটা ধরো মনে করো আমেরিকা, এরকম হতে পারে। ঠিক আছে? মানে দুটো আলাদা দেশ, আন্তর্জাতিক স্তরের একটা বোঝাপড়া, সেটাই বোঝানো হচ্ছে। তারপরে কি? নৈতিকতা এবং মূল্যবোধ। এটা প্রত্যেকটা জায়গাতেই থাকবে। প্রকৃত মানুষের মধ্যে ন্যায় নীতিবোধ থাকে, তারা হচ্ছে প্রত্যেককে মর্যাদা দেন। হ্যাঁ, তাদের মধ্যে মূল্যবোধ অর্থাৎ হচ্ছে প্রয়োজনীয় জিনিসকে গ্রহণ করার ক্ষমতা, অপ্রয়োজনীয় জিনিসকে বর্জন করার ক্ষমতা তাদের মধ্যে থাকে। ঠিক আছে? তো সেই জন্য বলা হচ্ছে নৈতিকতা এবং মূল্যবোধ
ব্যক্তির মধ্যে গড়ে ওঠে, মানে যিনি প্রকৃত মানুষ তার মধ্যে এগুলো থাকে। আর কি, বিজ্ঞান মনস্কতা বলতে কি, কুসংস্কার থাকে না। প্রকৃত মানুষ যদি কেউ হন, তার মধ্যে কিন্তু কুসংস্কার থাকবে না। তিনি প্রত্যেকটাকে যুক্তির সঙ্গে বিচার করবেন, বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তিনি তথ্য নির্ভর হবেন এবং যৌক্তিক চিন্তার মাধ্যমে যে কোনো মতামত হোক সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করবেন। কেউ এসে বললো অমাবস্যার দিন বা হচ্ছে গ্রহণের দিন বাড়ি থেকে বেরোনো যাবে না, তো এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা সেটাকে বিশ্লেষণ করে আমাদের কাজে এগোতে হবে। দেখো, এটাকে কিন্তু আমরা আধ্যাত্মিকতার ভিত্তিতে কাজটা করব না। যেহেতু বলেছি কথাটা একটু বলে দিই। গ্রহণের সময় কি হয়, যখন কোনো গ্রহণ মানে আমাদের যে সূর্যগ্রহণ যদি আমরা দেখি, তাহলে সূর্যের যে অতিবেগুনি রশ্মি বা সূর্যের যে রশ্মিটা সেটা চাঁদের উপর পড়ে এবং চাঁদের ছায়াটা পৃথিবীর উপর পড়ে। এ কারণে আমরা পৃথিবী থেকে আর সূর্যকে দেখতে পাই না। তো তখন কি হয়, সূর্য যে এক্স রশ্মিগুলো, আল্ট্রাভায়োলেট যে রশ্মিগুলো, সেগুলো পৃথিবীতে চলে আসার সম্ভাবনা বৃদ্ধি পায়। এর অনেক বৈজ্ঞানিক কারণ রয়েছে। তো সে কারণে আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে। তো সেটা যদি বিজ্ঞান ভিত্তিক ভাবে বুঝে আমরা কাজটা করতে যাই, তাহলে সেটা কিন্তু অ্যাকুরেট হবে, ঠিক হবে। কিন্তু আমরা যদি কোনো আধ্যাত্মিকতায় বিশ্বাস করে যাই, এই গ্রহ মানে সূর্যকে রাহু কেতু যে ব্যাপার, তারপরে রাহু কেতুকে শান্ত করা, হ্যান ত্যান নানা রকম যে কুসংস্কার গুলো থাকে, এগুলোতে যদি আমরা বিশ্বাস করে যাই, সেটা কিন্তু ভুল। তো এই ভাবনাটা কিন্তু প্রকৃত মানুষ হওয়ার শিক্ষার মধ্যে থাকে, যে কোন পথে আমাদের যেতে হবে, কিভাবে আমাদের বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলোকে আলোচনা করতে হবে। ঠিক আছে, আশা করব যে তোমাদের এখান পর্যন্ত, অর্থাৎ সেই আমরা ধারণা, পটভূমি, উপাদান এবং বৈশিষ্ট্য বা গুরুত্ব পর্যন্ত চলে এলাম। আশা করব তোমরা পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আর আমি বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তো অবশ্যই বলো। লাস্ট একটা জায়গা আমি তোমাদের দেখিয়ে দিই, এটা পরীক্ষায় থাকলেও থাকতে পারে, যে শিক্ষা হলো জীবনের প্রতিটি ধাপে নিজের মধ্যে লুকিয়ে থাকা মেধা এবং সম্ভাবনাকে আবিষ্কার ও প্রস্ফুটিত করার নিরন্তর যাত্রা। এটি কে বলেছেন? জ্যাক ডেলর্স বলেছেন। ঠিক আছে, কথাটার মানে একটু বলে দিই। এখানে বলা হচ্ছে শিক্ষা হলো জীবনের প্রতিটি ধাপে নিজের মধ্যে লুকিয়ে থাকা মেধা ও সম্ভাবনাকে আবিষ্কার করা। তাহলে দেখো, শিক্ষা আমাদের কি করে বলতো, প্রত্যেকের মধ্যে যে প্রতিভা আছে, সেটা যে কোনো কাজে প্রতিভা। কেউ ভালো কম্পিউটার চালাতে পারে, সেটা তার প্রতিভা। কেউ ভালো ছবি আঁকতে পারে, সেটা তার প্রতিভা। কেউ ভালো নাচতে পারে, সেটা তার প্রতিভা। কেউ ভালো ছবি আঁকতে পারে, সেটা তার প্রতিভা। তাহলে এই প্রতিভাটাকে বের করার দায়িত্বটা কিন্তু শিক্ষাই নেয়। তাহলে প্রকৃত শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তির প্রতিভাকে বের করা হয়। তাহলে তার কি হলো, তার মেধা এবং সম্ভাবনাকে আবিষ্কার করা হলো এবং সেটাকে কি করা হবে, প্রস্ফুটিত করা হবে। তার সেই মেধাটাকে আরো বিকশিত করা হবে, আরো বিকশিত করা হবে। যত তার মধ্যে ঢুকবো আরো বিকশিত, আরো বিকশিত, আরো বিকশিত করা হবে। তো এটাকেই বলা হচ্ছে নিরন্তর যাত্রা। অর্থাৎ শিক্ষা আমাদের মধ্যকার প্রতিভাকে বের করে আনতে এবং তার নিরন্তর বিকাশ ঘটাতে সাহায্য করে। এটাই বোঝাতে চাইছেন জ্যাক ডেলর্স তার এই উক্তির মাধ্যমে। আজকের ভিডিও এখান পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো, সাথে সাথে একটা লাইক করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।